2027 থেকে প্রথম ও ষষ্ঠ শ্রেণীতে নতুন পাঠ্যক্রম চালুর পরিকল্পনা। আগে শিক্ষানীতি চূড়ান্ত না করলে ব্যর্থ হবার শঙ্কা। গাজীপুরে কর্তৃপক্ষের নাকের ডগায় কাটা হচ্ছে শাল গাছ। 2 দশকে অসাধু চক্রের হাতে 14% বন উজাড়। বৈধতা না পেয়ে লিবিয়া থেকে দেশে ফিরছেন 309 বাংলাদেশি। কিছুক্ষণের মধ্যেই শাহজালাল বিমানবন্দরে অবতরণ। সুনামগঞ্জের শান্তিগঞ্জে পর্যটকবাহী বাস খাদে, মা মেয়ে নিহত। ভারতের হায়দ্রাবাদে চলন্ত বাসে আগুন, 12 জনের মৃত্যু। এবং প্রকৃতিতে শীতের আগমনী। উত্তরের জনপদে নতুন রূপে হেমন্তের সকাল। পঞ্চগড় থেকে কাঞ্চনজঙ্ঘা দর্শনে পর্যটকের ভিড়। স্বাগত। এখন বাণিজ্য পুরো আয়োজন আপনাদের সঙ্গে আছি আমি সানিম রিথা। 2027 সাল থেকে প্রথম ও ষষ্ঠ শ্রেণীতে নতুন পাঠ্যক্রম চালুর পরিকল্পনা নিয়েছে সরকার, কিন্তু শিক্ষা কমিশন গঠন ও শিক্ষানীতি চূড়ান্ত না করে নতুন কারিকুলামের দিকে গেলে সেটাও ব্যর্থ হবার শঙ্কা প্রকাশ করেছেন শিক্ষাবিদরা। এদিকে কারিকুলাম বাস্তবায়নে আগে পাইলটিং প্রক্রিয়ায় যাবে কি না সেটা নিয়ে এখনও সিদ্ধান্তহীনতায় এনসিটিবি। ফরহাদ বিনুরের প্রতিবেদনে বিস্তারিত। কারিকুলামকে বলা হয় শিক্ষার সংবিধান। সংবিধান দিয়ে যেমন রাষ্ট্র পরিচালিত হয়, তেমনি কারিকুলামকে ঘিরে দেশের পুরো শিক্ষা ব্যবস্থা। আগামী প্রজন্ম কিভাবে গড়ে উঠবে তার পুরো রূপরেখা থাকে সেখানে। বাংলাদেশ জন্মের পর থেকে এখন পর্যন্ত কারিকুলাম পরিবর্তন হয়েছে বহুবার। যখন যে সরকার ক্ষমতায় এসেছে সে সরকারই তার দলীয় এজেন্ডা বাস্তবায়নের হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে শিক্ষা ব্যবস্থাকে। বহুমুখী শিক্ষায় কাঙ্ক্ষিত দক্ষ জনগোষ্ঠীও তৈরিতে রয়ে গেছে দুর্বলতা। সবশেষ পতিত আওয়ামী লীগ সরকার প্রণীত শিক্ষাক্রমে যা স্পষ্ট হয়ে ওঠে, সক্ষমতা ছাড়াই তড়িঘড়ি করে সম্পূর্ণ নতুন কারিকুলাম চাপিয়ে দেওয়া হয়। দিন শেষে লেজে গোবরে অবস্থায় ব্যর্থ হয় সেই অপরিকল্পিত কারিকুলাম। এই কারিকুলামটা ক্যারি করবে কে? শিক্ষক। ওইরকম শিক্ষক, ওইরকম ইনফ্রাস্ট্রাকচার ছিল না বলেই কিন্তু এই কারিকুলামটা ফেল করেছে। অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর সেই কারিকুলাম বাতিল করে ফিরে যায় 2012 সালের পাঠ্যক্রমে। এই অবস্থায় 2027 সাল থেকে শ্রেণীকক্ষে আবার নতুন শিক্ষাক্রম চালুর পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। ইতিমধ্যে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, ফিনল্যান্ড, স্কটল্যান্ড, চীন, ভারত, শ্রীলঙ্কা, পাকিস্তান, ফিলিপাইন, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, জাপান, দক্ষিণ কোরিয়া ও কেনিয়ার কারিকুলাম পর্যালোচনা করছে এনসিটিবি। কিন্তু সেই নতুন কারিকুলাম প্রণয়নের কাজ এখন কতদূর? কারিকুলাম ডেভেলপমেন্টের অনেকগুলো স্টেজ আছে। চাহিদা নিরূপণ বা আমার পরিস্থিতি পর্যালোচনা যে জায়গাটা আছে, এই জায়গাটার কাজ চলছে। সবারই মতামত এখানে গ্রহণ করা দরকার। সেই গ্রহণ করার লক্ষ্যে আমাদের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার কাজগুলি চলছে। কিন্তু কোন ভিত্তিতে তৈরি হচ্ছে আবারও নতুন কারিকুলাম? শিক্ষাবিদরা বলছেন, শিক্ষা কমিশন গঠন এবং শিক্ষানীতি ঠিক না করেই কারিকুলাম করলে তা আবারও মুখ থুবড়ে পড়বে। প্রাথমিক শিক্ষা কোন পর্যন্ত থাকবে, কি শেখানো হবে না হবে, পুরো দিক নির্দেশনা থাকবে হলো শিক্ষা নীতিতে। এই জিনিসগুলো করার জন্য সবার আগে দরকার হলো একটা এডুকেশন কমিশন। আমি 5টা দেখে একটা কারিকুলাম বানাই ফেললাম, এতে হবে না। ইনসাইটটা লাগে, ইনডেপথটা লাগে। নির্বাচিত সরকারের অধীনে কারিকুলাম তৈরির পরামর্শ আরেক শিক্ষাবিদের। তড়িঘড়ি নয়, সক্ষমতা বাড়িয়ে 2028-এ নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন করা যেতে পারে। একমুখী শিক্ষার প্রতি গুরুত্ব দিতেও আহ্বান তার। যেই ফ্রেমওয়ার্কের মাধ্যমে বাংলাদেশের সকল শিক্ষা ব্যবস্থা একটি আমব্রেলার নিচে আসবে এবং বেসিক কতগুলো সাবজেক্ট, সেই সাবজেক্টগুলো সবাই পড়বে। দেখুন, কওমি মাদ্রাসা নিয়ে আমাদের কোনো ইয়ে নেই। কওমি মাদ্রাসা থাকবে, এটা ছিল, ধর্ম ওখানে পড়ানো হবে, কিন্তু এর অর্থ এই না যে আমাদের ন্যাশনাল কারিকুলামের একটা বাংলা, ইংরেজি, ম্যাথমেটিক্স এই সাবজেক্টগুলো ওখানে পড়ানো হবে না।
দেশের প্রাথমিক থেকে উচ্চশিক্ষায় এমন পরিবর্তন প্রয়োজন যা হবে বিশ্বের সাথে তাল মিলিয়ে যুগোপযোগী, একই সাথে বাংলাদেশের বাস্তবতাই বাস্তবায়নযোগ্য। সেই সাথে যেসব শিক্ষা প্রতিষ্ঠানে অবকাঠামো, উপকরণ সহ নানান সংকট রয়েছে, সেখানেও সক্ষমতা বাড়ানোর তাগিদ শিক্ষাবিদদের। ফরহাদ বিন নূর, এখন, ঢাকা। গাজীপুরের শ্রীপুর, জয়দেবপুর ও কালিয়াকৈর বন বিভাগের নাকের ডগায় অবৈধভাবে কাটা হচ্ছে শালগাছ। ঝুঁকিতে পড়েছে বিস্তৃত বনভূমি। পরিসংখ্যান বলছে গত 2 দশকে অসাধু চক্রের দৌরাত্ম্যে উজাড় হয়েছে 11 থেকে 14% বন। যদিও বন বিভাগ বলছে এই বিষয়ে কঠোর অবস্থানে তারা। জামাল খানের তোলা ছবিতে বিস্তারিত জাবেদ আবদুল্লার প্রতিবেদনে। ফরেস্ট অফিসার থাকে, তারা তো সবসময় আর দেখছেন সম্ভব না, ওই ফাঁকে কেটে ফেলে কাটে ফেলা। 50 টাকা আসলে কেটে লাইছি, বাড়ি ঘর হয়ে গেছে। এইভাবে মনে করেন যে বন কমে গেছে। রাজধানীর নিকটবর্তী গাজীপুর জেলা জুড়ে রয়েছে অনেকগুলো ভারী ও মাঝারি শিল্প। এর মাঝেও সবুজের দেখা মেলে কোথাও কোথাও। দেশের 64টি জেলার মধ্যে 33টিতে রয়েছে বনভূমি, যার মোট আয়তন প্রায় 63,64,000 একর। এর মধ্যে অন্যতম জেলা গাজীপুরের শ্রীপুর রেঞ্জের অধীনে সদর, শিমলাপাড়া, কাউরাইদ, রাথুরা সহ 7টি বিটে বনভূমির পরিমাণ 24,271 একর। অভিযোগ রয়েছে একটি শক্তিশালী চক্র বন বিভাগের গাছ কাটছে নিয়মিত, সাবার করছে একরের পর একর এলাকা। সত্যতা অনুসন্ধানে গেলে দেখা যায় বনের ভিতরটা ফোকলা হয়ে আছে, অথচ বাহির থেকে তা বোঝার উপায় নেই। অনেক সময় চুরি টুরি করে কেটে নেতা হতে আছে, প্রতাপশালী লোক আছে, যার যেটা দরকার লাগে কাটে নেয়। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে করাতকল লাইসেন্স বিধিমালা 2012-তে বলা হয়েছে বনভূমির সীমানার 5 কিলোমিটারের দূরত্বে ও সিটি কর্পোরেশন, পৌরসভার 2 কিলোমিটার আওতাভুক্ত এলাকায় করাতকল স্থাপন করা যাবে না। কিন্তু প্রভাবশালীরা বনের পাশেই দেদারসে গড়ে তুলেছে অবৈধ করাতকল। অভিযোগ রয়েছে এখানেই গাছ চিরাই করা হয়। স্থানীয়রা বলছেন এভাবেই দিনের পর দিন উজাড় হচ্ছে বনভূমি। বনের ভিতরে নিষিদ্ধ, যেহেতু ওই হিসাবে এখানে থাকাটা ঠিক না। অনেক অসাধু ব্যবসায়ী আছে, এরা শাল গাছ কাটে। এই নিয়ে শ্রীপুর রেঞ্জের সহকারী বন সংরক্ষক কোনো মন্তব্য করতে রাজি হননি। রাত 3টা-2টার সময় কাটে, নিষেধ করা আছে। আমাদের এসএফ স্যার, আমাদের যে ঢাকা ডিভিশনে এসএফ হচ্ছে, এসএফ স্যার উনি হচ্ছে আমাদের প্রশ্নগুলো সবগুলো করতে হবে। সংরক্ষিত বনভূমির এই শালগাছ বিক্রি হয় রাজধানীর বিভিন্ন স্থানে। তারই খোঁজ নিতে আমাদের গন্তব্য এবার শনিরাখায়। সারি সারি সাজানো এই গাছগুলো এসেছে গাজীপুরের বিভিন্ন বনভূমি থেকে। আমরা তো রানি নাই, হারা দিয়া যায় না। বড় বড় কোম্পানি যারা শত শত বিঘা একসাথে দখল করে ফরেস্টের মাধ্যমে, যেভাবে এটা আমরা জানি না, ওই বলে ব্যাপার। আর আমাদের ওরা ওদের 10 বিঘা, 5 বিঘা, 1-2 বিঘা ওরা ওইভাবে পারমিট করে ওইভাবে কেটে যায়। কাম ধরো 4 লাখ টাকার মতন গাছ আছে। পলিটিক্স যেখানে কাজ করে তারা কিন্তু নির্বিচারে গাছ কাটার বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষক বলেন, এতে তাপ প্রবাহ বৃদ্ধি পাবে, বায়ুমণ্ডলে অক্সিজেন স্তর নেমে যাবে। যে লোকাল ক্লাইমেটটা কিন্তু তখন বিরূপ প্রতিক্রিয়া তখন দেখা দিবে সেখানে। পাশাপাশি সেটা তো যেটা বললাম যে এখানে বৃষ্টি কম হবে, সেখানে খরা দেখা দিবে। পিওর যে কার্বন ডাইঅক্সাইড মানে সে যখন ট্র্যাপ করে নেয়, বিনিময়ে কিন্তু সে পিওর অক্সিজেন আপনাকে দিচ্ছে, সেই অক্সিজেনটা কিন্তু মানুষ ভালোভাবে পাবে না। আর প্রধান বন সংরক্ষক জানান, বনভূমি কমে যাওয়ার প্রেক্ষাপটে সরকার পুনঃবনায়ন প্রকল্প হাতে নিয়েছে। গাজীপুরে আমি তো বলবো যে সাম্প্রতিক 1 বছরের মধ্যে আমরা বেশ অনেক বনভূমি আমরা এটা বিভিন্ন স্থানীয় প্রশাসন, পুলিশ, যৌথ বাহিনীর সহায়তায় আমরা কিন্তু বেশ একটা বড় অ্যামাউন্টের বনভূমি গাজীপুর থেকে আমরা পুনরুদ্ধার করে সেখানে আবার আমরা পুনঃবনায়ন করেছি। বনভূমি রক্ষায় বন সংলগ্ন এলাকায় যারা বসবাস করেন তাদের দায়িত্ব সবচেয়ে বেশি বলেও উল্লেখ করেন তিনি। অধিদপ্তর হিসেবে দায়িত্ব আছে। ঠিক জাবেদ আবদুল্লাহ, এখন, ঢাকা। সংলগ্ন যে মানুষ
বৈধতা না পেয়ে লিবিয়া থেকে দেশে ফিরছেন ৩০৯ বাংলাদেশি। ত্রিপোলির মিগিটা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্থানীয় সময় বৃহস্পতিবার রাত ৮টায় লিবিয়া ছাড়েন তারা। কিছুক্ষণের মধ্যেই তাদের শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে। আর সেখানে আছেন সহকর্মী কামরুল হাসান জনি। সরাসরি চলে যাচ্ছি সেখানে। জনি, জানাবেন যে তারা সবাই কি অবৈধভাবে লিবিয়া গিয়েছিলেন, আর তারা যে ফিরছেন এরা কি নিজের খরচে ফিরছেন কিনা? ধন্যবাদ সানি, আপনি ঠিক যেমনটা বলছিলেন, লিবিয়া থেকে যারা একেবারে স্বেচ্ছায় দেশে ফেরত এসেছে তাদের ভেতর 309 জন কিছুক্ষণ আগে অর্থাৎ 8টা 30 মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছেন। এবং আমরা যতটুকু জেনেছি গতকাল লিবিয়ার রাজধানী থেকে যে ফ্লাইটটি ছেড়েছে সেটি সেখানকার স্থানীয় সময় রাত 8টায় ছেড়েছে এবং আজকে সকালে এসে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছেন। এবং আমরা যতটুকু জেনেছি এই যে প্রবাসীরা প্রত্যাবর্তন করেছেন তাদেরকে কিন্তু লিবিয়া সরকার তাদের অর্থায়নেই দেশে পাঠিয়েছে এবং বাংলাদেশ দূতাবাস সেক্ষেত্রে সহযোগিতা করেছে। IOM যে আন্তর্জাতিক প্রতিষ্ঠান অভিবাসন যে সংস্থা আছে সেটিও তাদেরকে দেশে ফেরত আসার ক্ষেত্রে সহযোগিতা করেছে। আমরা যতটুকু জেনেছি যে গত 9 অক্টোবর আরও এভাবেই 309 জন প্রবাসী দেশে ফিরে এসেছেন যারা অবৈধ ছিলেন সেখানে। বিশেষ করে আমরা দূতাবাসের সঙ্গে যখন আমরা কথা বলেছি তারা আমাদেরকে জানিয়েছে তাদের বেশিরভাগই সিংহভাগ বলা যায় যে তারা অবৈধ ছিলেন এবং যাদের পাসপোর্ট কিংবা যাদের বৈধ কাগজপত্র ছিল না এই ধরনের অনিয়মিত যারা আছে তাদেরকে পাঠানো হচ্ছে। এবং আগামী 30 অক্টোবর একইভাবেই আরও 300 শতাধিক বাংলাদেশিকে সেখান থেকে দেশে ফেরত পাঠানো হবে এবং এক্ষেত্রে কাজ করে যাচ্ছে বাংলাদেশ দূতাবাস। আমরা দূতাবাসের সঙ্গে যখন কথা বলেছিলাম দূতাবাসের কর্মকর্তারা আমাদেরকে জানিয়েছেন রাষ্ট্রদূত বিদায়কালে এই সকল অভিবাসীদের সঙ্গে কথা বলেছেন এবং তাদেরকে জানিয়েছেন যে বৈধ পথে যেন তারা বিদেশে গমন করেন এবং দালালের যে চক্র এবং দালালের যে লোভ বা প্রলোভন থাকে সেই প্রলোভন থেকে যেন দূরে থাকে। বিশেষ করে ইউরোপ এবং উত্তর আফ্রিকার যে সকল দেশগুলো আছে সেখানে আসলে মূলত দালালরাই প্রলোভন দেখিয়ে প্রবাসীদেরকে সেখানে মোটা অঙ্কের টাকার বিনিময়ে সেখানে নিয়ে যাওয়ার আশা দিয়ে থাকে। কিন্তু দেখা যায় মাঝপথে ভূমধ্যসাগরে তাদের আসলে যাত্রা বিরতি হয় কিংবা স্বপ্নভঙ্গ হয়ে যায়। আমরা যতটুকু জানি বা যতটুকু আমরা তথ্য পেয়েছি বিশেষ করে মৃত্যু কিংবা নিখোঁজ এবং আটকের মতো ঘটনা ঘটে এবং সবকিছু মিলিয়ে আসলে এই হতাশার চিত্র ফুটে উঠে তাদের স্বজনদের চোখে মুখে। আমরা আজকেও সকালবেলা যখন এয়ারপোর্টে এসেছি তখন আমরা এমন বেশ কিছু স্বজনের সঙ্গে কথা বলেছি। তারা আমাদেরকে জানালেন যে তাদের যে পরিবারের সদস্য তারাও কিন্তু একইভাবে দালালদের হাত ধরেই কিন্তু লিবিয়া এবং ইতালিতে যাত্রা করেছিল। সানি, বৈধতা না পেয়ে লিবিয়া থেকে দেশে ফিরেছেন 309 বাংলাদেশি। সে খবর জানাতে শাহজালাল বিমানবন্দর থেকে যুক্ত ছিলেন সহকর্মী জনি। এনসিপি থেকে পদত্যাগ করেনি মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। তার পদত্যাগের গুঞ্জনের পর এমন দাবি করছে দলটি। বৃহস্পতিবার রাতে এনসিপির যুগ্ম সদস্য সচিব সালেউদ্দিন সিফাতের সই করা বিজ্ঞপ্তিতে পদত্যাগের খবরকে ভিত্তিহীন দাবি করা হয়। বলা হয় নাসির উদ্দিন পাটোয়ারি দলের সঙ্গেই আছেন। তিনি কিছুদিন আগেও নির্বাচন কমিশনে দলের নিবন্ধন সংক্রান্ত কাজে দায়িত্ব পালন করেছেন। এছাড়া মুখ্য সমন্বয়ক হিসেবে তিনি বিভিন্ন উইংয়ের দায়িত্ব পালন করছেন বলেও দাবি করা হয় বিবৃতিতে। এদিকে এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ রাতে ফেসবুকে এক পোস্টে লেখেন, এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারির পদত্যাগের সংবাদ গুজব ছাড়া কিছুই নয়, অসত্য ও ভিত্তিহীন খবরের নিন্দা জানান তিনি। সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে ঘুরতে গিয়ে বাস খাদে পড়ে মা মেয়ে নিহত হয়েছেন। ভোর 5:30টায় জেলার শান্তিগঞ্জ উপজেলার পাগলা বাজারের কাছে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ স্থানীয়রা জানায় ঢাকা থেকে রওনা দিয়ে সেজুতি পরিবহনের বাস ভোরে দুর্ঘটনাস্থলে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে উল্টে যায়। এ সময় ঘটনাস্থলে মঞ্জুর আক্তার ও তার মেয়ে আয়েশা সিদ্দিকা নিহত হন। শান্তিগঞ্জ ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে নিহতদের উদ্ধার করেছেন। এই ঘটনায় আহত হন অন্তত 10 যাত্রী। তাদের শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। ভারতের অন্ধ্রপ্রদেশের
কর্নুলে ভলভো বাসে আগুন লেগে অন্তত 11 জন নিহত হয়েছেন। শুক্রবার ভোরে এই দুর্ঘটনা ঘটে। বাসটিতে 40 জন যাত্রী নিয়ে হায়দ্রাবাদ থেকে বেঙ্গালুরুর উদ্দেশ্যে যাত্রা করেছিল। কুর্নুলু জেলার উলিন্দকন্ডার কাছে একটি মোটরসাইকেলে এসে বাসটিতে ধাক্কা দিলে আগুন ধরে যায়। মাত্র 2 থেকে 3 মিনিটের মধ্যেই আগুন পুরো বাসে ছড়িয়ে পড়ে। এই ঘটনায় 19 জনকে দগ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। গুরুতর অবস্থায় 15 জনকে হাসপাতালে নেওয়া হয়। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই ঘটনায় শোক জানিয়েছে দেশটির প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু ও অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। আবহাওয়া গরম থাকলেও শীতের আগাম সবজি আসতে শুরু করেছে ঢাকার বাজারে। এর ফলে বাজারগুলোতে সবজির সরবরাহ বাড়ায় প্রভাব পড়েছে দামেও। এ নিয়ে বিস্তারিত জানাতে রাজধানীর কারওয়ান বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহরিয়ার জামান পুলক। পুলক, জানাবেন যে শীতের আগাম সবজি তো আসতে শুরু করেছে, এর ফলে দাম কেমন দেখছেন বাজারে? রাজধানীতে গরমের পরিমাণ কিন্তু বজায় থাকলেও শীতের সবজি কিন্তু মানে না গরম আছে কিনা, কিন্তু সেই গরমকে উপেক্ষা করে কিন্তু শীতের সবজি কিন্তু ইতোমধ্যেই বাজারে চলে এসেছে। আমরা দেখেছি সরবরাহ কিছুটা শীতের সবজি সরবরাহ কিছুটা কম থাকলেও যে সবজিগুলো বাজারে উঠেছে সেগুলো কিন্তু এই যে ট্রেডিশনাল যে সবজিগুলো সবসময় দেশে বাজারে পাওয়া যেত সব মৌসুমি, সেগুলোর দাম কিন্তু কমিয়ে দিয়েছে। আমরা একটু যদি দেখাতে চাই তাহলে কিন্তু বাজারের যে সবজিগুলোর দোকান রয়েছে সেই সবজির দোকানগুলোতে কিন্তু শিম, ঢেঁড়স দাম অনেকটা কমে এসেছে। আমি একটু যদি দামগুলো জানিয়ে রাখতে চাই তাহলে কাঁচা মরিচ বিক্রি হচ্ছে 160 থেকে 180 টাকার ঘরে, কিন্তু এখনো পর্যন্ত দেশি মরিচ যেটি দেশে উৎপাদন হয় সেটি কিন্তু এখনো একদমই পাওয়া যাচ্ছে না। সবগুলোই কিন্তু ইন্ডিয়া থেকে আমদানিকৃত মরিচই বেশি পাওয়া যাচ্ছে। এছাড়া ছোট যে ফুলকপিগুলো রয়েছে সেগুলো 40 থেকে 50 টাকায় বিক্রি হচ্ছে, একই দামে বিক্রি হচ্ছে বাঁধাকপি। তবে বড় যে ফুলকপিগুলো, বড় ফুলকপি বাঁধাকপি সেগুলো খুব একটা দেখা যাচ্ছে না, দেখা গেলেও সেগুলো কিন্তু বিক্রি হচ্ছে 100 টাকার ঘরে। এছাড়া ফুলকপি বাঁধাকপি সেগুলো খুব একটা দেখা যাচ্ছে না, দেখা গেলেও সেগুলো কিন্তু বিক্রি হচ্ছে 100 টাকার ঘরে। এছাড়া এই যে বেগুন রয়েছে, বেগুন কিন্তু চিকন যে বেগুনটি লম্বা বেগুন রয়েছে সেটি 80 টাকায় পাওয়া যাচ্ছে। তবে গোল বেগুনের দাম কিন্তু বেশ বেড়েছে, প্রায় 50 টাকা বেড়ে দাঁড়িয়েছে এখন 280 টাকায়। এছাড়া রাজধানীর কারওয়ান বাজার থেকে সবজির বাজারের দরদাম জানাচ্ছিলেন সহকর্মী শাহরিয়ার জামান পুলক। এদিকে সপ্তাহের ব্যবধানে সিলেটের পাইকারি বাজারে কিছুটা কমেছে মাছের দাম, তবে খুচরা বাজারে এর কোনো প্রভাব নেই। এনে বিস্তারিত জানাতে সিলেট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সন্দীপন শুভ। জানাবেন পাইকারি বাজারে দাম কমলেও খুচরো বাজারে কেন কমছে না দাম? আমি এই মুহূর্তে রয়েছি কাজীর বাজারে এবং এখানে কিন্তু একটি বৃহৎ মাছের আড়ত রয়েছে এবং আজকে সুখবর হচ্ছে বা স্বস্তির যে খবরটি সেটি হচ্ছে যে বাজারে কিন্তু দাম অনেকটাই কমতে শুরু করেছে। এই মুহূর্তে আমরা যেটি জেনেছি যে পাইকারি বাজারে প্রতি কেজিতে 10 থেকে 20 টাকা পর্যন্ত দাম কমেছে, তবে খুচরা বাজারে এখনো প্রভাব পড়েনি। এর কারণ হচ্ছে যে লোকাল মাছগুলো পাওয়া যায়, অর্থাৎ স্থানীয় যে ছোট মাছ বা লোকাল বিলের যে মাছগুলো পাওয়া যায় বা হাওরের যে মাছ পাওয়া যায় সেগুলো পাইকারি বাজারে যেভাবে আসছে সেভাবে কিন্তু সরবরাহ হচ্ছে না খুচরা বাজারে, এই জন্য এখনও তার প্রভাব পড়েনি। তবে খুচরা বাজারেও কিন্তু স্থিতিশীল অবস্থায় এই মুহূর্তে বিরাজমান রয়েছে। আমি যদি আজকের বাজার দর হিসেবে আপনাকে একটু বলতে চাই, সেক্ষেত্রে কয়েকটি মাছের দামের কথা উল্লেখ করতে হয়। সেক্ষেত্রে রুই মাছের দামও কিন্তু আজকে সপ্তাহ ব্যবধানে 10 থেকে 15 টাকা কমে গিয়ে 220 থেকে 250 টাকা প্রতি বিক্রি হচ্ছে। এবং এক্ষেত্রে মৃগেলের কথা যদি বলি, মৃগেলও কিন্তু আকার ভেদে 180 থেকে 220 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। গ্রাস কার্প বিক্রি হচ্ছে 180 থেকে 250 টাকা কেজি দরে।
চিংড়ির দাম অনেকটা কমেছে, চিংড়ি 600 থেকে 650 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। বড় যে গলদা চিংড়ি সেগুলো সর্বোচ্চ 750 থেকে 800 টাকায় বিক্রি হচ্ছে। এর পাশাপাশি যদি আমি বোয়ালের কথা বলি, বোয়াল মাছের দামও কিন্তু অনেকটাই স্বাভাবিক হয়েছে। এখন 350 থেকে 400 টাকা, এমনকি 750 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এর পাশাপাশি আমি ছোট মাছগুলোর কথা বলতে পারি, বিশেষ করে যদি কই মাছের কথা বলি, কই মাছ কিন্তু 170 থেকে 200 টাকা বিক্রি হচ্ছে চাষের যেগুলো, এবং যেগুলো দেশি কই আমরা বলছি সেগুলোর দাম কিন্তু 600 থেকে 650 টাকা বিক্রি হচ্ছে। পাবদা মাছের কথা বলতে হয়, পাবদা মাছও কিন্তু 350 থেকে 400 টাকা কেজিতে পাওয়া যাচ্ছে। অর্থাৎ যে মাছগুলোর কথা বললাম প্রতিটি দামই কিন্তু পাইকারি বাজারে 10 থেকে 20 টাকা বা তারও বেশি কিন্তু কমেছে। এই যে পাঙ্গাস মাছ, যেগুলো আসলে মধ্যবিত্ত বা নিম্নবিত্ত আয়ের যে মানুষ রয়েছেন, নিম্ন আয়ের মানুষজন কিন্তু এই পাঙ্গাস মাছ তারা গ্রহণ করে থাকেন, এবং সেই পাঙ্গাস মাছের দামও কিন্তু আজকে অনেকটাই আমরা দেখতে পেয়েছি কমেছে। 130 থেকে 150 টাকা বিক্রি হচ্ছে। ব্রিকেট মাছ কিন্তু 110 টাকা থেকে শুরু হচ্ছে, 110 থেকে 150, অর্থাৎ সেই মাছের দামও কিন্তু কিছুটা হ্রাস পেয়েছে। এবং আপনি যেমনটি জানতে চেয়েছিলেন যে খুচরা বাজারের চালচিত্র, খুচরা বাজারেও কিন্তু এর প্রভাব হয়তো বা ধীরে ধীরে পড়তে শুরু করবে, যেহেতু পাইকারি বাজারে এর প্রভাব পড়তে শুরু করেছে, লোকাল মাছ আসছে, এই জন্য কিন্তু আমরা আশা করছি খুচরা বাজারেও কিন্তু দাম কমবে। তবে ক্রেতাদের সাথে কথা বলেছি, ক্রেতারা বলছেন যে বেশ স্বস্তির সাথে তারা বাজার করছেন, এবং সপ্তাহ ব্যবধানে মাছের দাম কমায় তারাও কিন্তু অনেকটাই আশা ফিরে পাচ্ছেন। কারণ আপনি জানেন যে দীর্ঘ কয়েক মাস কিন্তু চড়া দামে বিক্রি হয়েছিল মাছ, আজকের বাজারে কিছুটা দাম হ্রাস পাওয়ায় কিন্তু মানুষজন স্বস্তির সাথে বাজার করতে পারছেন, এবং বিক্রেতারা বলছেন তারাও আসলে আনন্দিত, তারা কম দামে বিক্রি করতে পারছেন, এবং তারা যেন এই অব্যাহত রাখতে পারেন। তো এই ছিল আসলে মাছের বাজার থেকে আমার কাছে সবশেষ। সিলেট থেকে মাছ বাজারের দরদাম জানাচ্ছিলেন সহকর্মী সন্দীপন শুভ। মাইলিশ সংরক্ষণে 22 দিনের নিষেধাজ্ঞায় সরকারি সহায়তার চাল পায়নি বরগুনার নিবন্ধিত প্রায় 11,000 জেলে পরিবার। জেলে কার্ড থাকার পরে সহায়তায় তালিকাভুক্ত না হওয়ায় হতাশ তারা। এদিকে জেলে তালিকায় অনিয়ম ও স্বজনপ্রীতির মাধ্যমে অন্য পেশার মানুষদের অন্তর্ভুক্তির অভিযোগও তুলেছেন জেলেরা। সুজন আকনের প্রতিবেদনে বিস্তারিত। সরকারের দেয়া নিষেধাজ্ঞা অমান্য করে দেশের বিভিন্ন নদ নদীতে যখন মাছ শিকারে ব্যস্ত অসাধু জেলেরা, তখন ভিন্ন চিত্র বরগুনায়। জেলার লক্ষাধিক জেলে নিষেধাজ্ঞা মেনে নামেনি জলে। শুরু থেকেই জাল দড়ি গুছিয়ে মনোযোগ দেন 22 দিন পর নদীতে নামার প্রস্তুতিতে। নিষেধাজ্ঞার 22 দিনে জেলেদের 25 কেজি করে সহায়তার চাল দেওয়ার কথা থাকলেও এখনো পায়নি জেলার নিবন্ধিত অন্তত 10,000 পরিবার। মানুষ এমন আছে কান্দেও ঘরে চাউল নেই, কিন্তু হ্যাগো দেয় না, দেয় ওই যারা একটু ধন সম্পদশালী সামনে কথা বলতে পারে হ্যাগো দেয়। কত কেড়ে দেশে 5 বারও দেশে 7 বারও পাইছি, কিন্তু আমরা পাইনি। আমরা হইলে 12 মাস জাল পাই, কিন্তু আমাকে চাউল ঠিক মতন দেয় না। জেলে আছে আমাদের ওয়ার্ডে প্রায় 300-র মতো, চাল পাইছে 130 জনে। নিবন্ধিত হতে পারেনি এমন জেলের সংখ্যা জেলায় অন্তত 1.5 লক্ষ। অথচ অভিযোগ উঠেছে ইউপি সদস্যদের স্বজনপ্রীতির কারণে নিবন্ধিত জেলেদের ভাগের চালই চলে গেছে ভিন্ন পেশার মানুষের হাতে। এতে ক্ষুব্ধ জেলেরা। কিছু বোর্ড ক্যারি করার দরকার, হ্যাঁ দেখে মানে কে আমার ভোট দেবে কেটা দেবে না, হ্যাঁ আবার সেইভাবে মালটা বিতরণ করে। একজনের ফ্যামিলি তো এই 25 কেজি চাউলে চলে না, আর 4-5 জন আছে, এই 25 কেজি চাউলে কিচ্ছু হয় না। জেলা মৎস্য কর্মকর্তার দাবি, সরকার বরাদ্দ কম দেয়ায় সবাইকে সহায়তা দেয়া সম্ভব হয়নি। তবে আগামীতে সংকট নিরসনে কাজ করছেন তারা। তো আমরা প্রতি বছরই চাই যে পরিপূর্ণভাবে আসুক, সেভাবে আমরা একটা আবেদন দেই, কিন্তু এটা আসলে নীতি নির্ধারণ মহলের ইস্যু, এটা আমার হাতে না। তো আমরা যেটাই করি বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষেই করি। তো আশা করি এই সমস্যাগুলো ধীরে ধীরে কেটে যাবে। ইলিশের প্রধান প্রজনন মৌসুম উপলক্ষে মা ইলিশ রক্ষায় গত 4 অক্টোবর থেকে 25 অক্টোবর পর্যন্ত নদী ও সাগরে সব ধরনের মাছ শিকারে নিষেধাজ্ঞা আরোপ করে সরকার। এই সময় প্রতি বছর বেকার হয়ে পড়ে বরগুনার লক্ষাধিক জেলে। সুজন আকন, এখন বরগুনা। উৎপাদন খরচ বাড়াসহ নানা কারণে লোকসানে থাকার দাবি খুলনার ডিম উৎপাদনকারী খামারিদের। বলছেন একের পর এক খামার বন্ধ করতে বাধ্য হচ্ছেন তারা। এদিকে বিক্রেতাদের অভিযোগ, ডিমের দাম কর্পোরেট প্রতিষ্ঠানগুলো নিয়ন্ত্রণে থাকায় কমছে না দাম। রামিম চৌধুরীর প্রতিবেদনে বিস্তারিত। গত কয়েক সপ্তাহ ধরে খুলনার বাজারগুলোতে অস্বাভাবিক হারে ওঠানামা করছে ডিমের দাম।
পাইকারি পর্যায়ে প্রতি পিস ডিম বিক্রি হচ্ছে প্রায় 11 টাকা থেকে 10 টাকা 50 পয়সা পর্যন্ত, যা খুচরা পর্যায়ে ক্রেতাদের কিনতে হয়েছে 12 টাকায়। তো একদম মনে করেন ব্যবসা মানে ছেড়ে দেওয়ার মতো অবস্থা হয়ে গেছে। কর্পোরেট শাখাগুলো ইচ্ছা মতো প্রতিদিন রেট করতেছে। মনে করেন 100 ডিমে যদি 50 টাকা বাড়ে, আজকে বাড়লো, কালকে আবার যদি 100 কমে যায়, আমার এই মালটা কি করবে? আমার এই মালটা তখন তো কমে বিক্রি করতে পারবো না। যেহেতু মাছ, ইলিশ মাছ বন্ধ, মাছ পাওয়া যাচ্ছে না, খাই একটু ডিম হিসাবে যদি ডিমের দামে বাড়তি হয় তা আমরা আর কি খাবো। কালকে কিনলাম 11 টাকা, আজকে হচ্ছে 12 টাকা, এটা তো কোনো কথা না। পোলট্রি শিল্প মালিক সমিতির দেওয়া তথ্য অনুযায়ী খুলনার ডুমুরিয়া, বটিয়াকাটা, রূপসা সহ বিভিন্ন এলাকায় বর্তমানে ছোট বড় প্রায় 1,500 ডিম উৎপাদনকারী খামার রয়েছে। গত কয়েক বছরে নানা প্রতিবন্ধকতার মুখে পড়তে হচ্ছে খামারিদের। খামার পরিচালনার জন্য সবথেকে বেশি খরচ হয় মুরগির খাবারের জন্য। সয়াবিন ও ভুট্টা বেশি ব্যবহার করা হয় খামারে। বর্তমানে প্রতি কেজি সয়াবিন খামারিদের কিনতে হচ্ছে 64 থেকে 70 টাকায়, যা গত 2 সপ্তাহ আগেও পাওয়া গেছে 50 টাকা কেজি দরে। বছরখানেক আগে যে ভুট্টা মাত্র 18 থেকে 20 টাকা কেজি দরে পাওয়া যেত, তা এখন পৌঁছেছে 33 টাকা পর্যন্ত। এছাড়া ওষুধ ও শ্রমিকের খরচ তো বেড়েছেই। সে কারণেই উৎপাদন খরচের তুলনায় বছরের পর বছর কম মূল্যে বাজারে ডিম সরবরাহ করতে হচ্ছে প্রান্তিক পর্যায়ের খামারিদের। যে খাবার কিনতাম আমরা 40 টাকা 45 টাকা কেজি, সেই খাবার আজকে 65 টাকা 70 টাকা কেজি। তাহলে এই যে পার কেজিতে 25-30 টাকা বাড়ছে। ওষুধেরও সেম। এইবারে খাবার ম্যানুফ্যাকচারওয়ালা, ওষুধ কোম্পানি এদেরকে বললে এরা দোহাই দেয় ডলার রেট, ইন্টারন্যাশনাল মার্কেট। প্রান্তিক পর্যায়ের মুরগি, ডিম ও মাংস উৎপাদনকারী খামারিদের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে কর্পোরেট প্রতিষ্ঠানগুলো। এসব বড় বড় প্রতিষ্ঠান হাজার কোটি টাকা বিনিয়োগ করছে পোলট্রি শিল্পতে। ডিমের বাজারে কর্পোরেট প্রতিষ্ঠানের আধিপত্য কমাতে সরকারের কঠোর তদারকি প্রয়োজন বলে মনে করছেন সংগঠনের নেতারা। গভর্নমেন্ট যদি প্রকৃতভাবে বাছাই করে প্রকৃত খামারিকে স্বল্প মূল্যে যে আইএফএমের টাকা, কৃষি ভর্তুকির টাকা, এইগুলো যাচাই করে যথাযথ জায়গায় দিতে পারত, তাহলে দেশের মানুষ উপকৃত হইতো। অত্যন্ত জোরালোভাবে সরকারিভাবে এটাকে শক্ত হাত দিয়ে স্বচ্ছতার ভিত্তিতে চাহিদা এবং উৎপাদনের সাথে প্রকৃত খামারি কারা তাদেরকে সুযোগ সৃষ্টি করা। খুলনার ডিম ও মাংস উৎপাদনকারী মুরগির খামারিরা দিনের পর দিন ভুগছেন নানা সমস্যায়। তাই সরকারি তদারকির পাশাপাশি প্রান্তিক পর্যায়ে এই শিল্পকে টিকিয়ে রাখতে বিনিয়োগ সহায়তা চান খামারিরা। রামিম চৌধুরী, এখন খুলনা। ভোরের কুয়াশা ও শিশির ভেজা ঘাসে নতুন রূপে হাজির হেমন্তের সকাল। মাঠে মাঠে পাকা ধানের সোনালি রং, সব মিলিয়ে প্রকৃতিতে যেন শীতের নিমন্ত্রণ। ঋতুরানী হেমন্তকে হাতছানি দেয় গ্রামীণ অর্থনীতি। মাহবুব হোসেনের প্রতিবেদনে বিস্তারিত। শিশির ভেজা স্নিগ্ধ সকাল, হালকা কুয়াশার আস্তরণে সকালের সূর্য নতুন বউয়ের মতো ঘোমটা খুলে হেসে ওঠে পূর্ব দিগন্তে। গগনে ছড়িয়ে দেয় রক্তিম আভা, সেই আলোর বিচ্ছরণে ঝিলিক দিয়ে ওঠে ধান শীষে দোল খাওয়া পতন পবন শিশুর বিন্দু। অপরূপ দৃশ্য মোহনীয় হয়ে ওঠে গ্রামীণ জনপদ। মুখরিত হয় পাখির কিচিরমিচির শব্দে। মেঠো পথ ধরে সোনালী রৌদ্র গায়ে মাখে গ্রামের মানুষ। প্রকৃতির পত্র পল্লবে গুঞ্জরিত হয় শীতের নিমন্ত্রণ। শীতের আগমন অতি সন্নিকটে, যেহেতু হেমন্ত আগমন হচ্ছে, সেহেতু শীত আসতে বেশি দেরি নেই। শীত মানেই আনন্দ, শীত মানে কিন্তু অনেক কিছু। শীতের পিঠা এবং বাঙালির ঘরে ঘরে আনন্দ। ধান উঠবে সামনে, বাংলার ঘরে ঘরে আমরা সবাই মিলে আনন্দ করব। সামনে ধান পাকতেছে, মাঠে ধান কাটবো, ধান দিয়ে আঠা পিঠা বানাবো, জামাই ডাকবো, মেয়ে নিয়ে জামাই নিয়ে আনন্দ করে খাবো। এটা আমাদের উল্লাস, আনন্দ। এসো একটিবার আমার গাঁয়ের পথে, তোমায় নিয়ে ঘুরবো বেড়াবো মনের আনন্দ রথে। হেমন্তের দুপুর, সোনালি ধানের সুখ, এসো বন্ধু আমার গায়ে। হেমন্তকে বলা হয় ঋতুর রানী। খাল বিলে মনের আনন্দে নাচানাচি করে কাঠবিড়ালিও। বিল ঝিলে ফোটে শাপলা শালুক, আপন মনে উড়ে ছুটে বেড়ায় বক পাখির দল। ষড়ঋতুর এই পরিবর্তন বাঙালির জীবনযাপনে তৈরি করে আলাদা ব্যঞ্জনা।
সাত সকালে লাঙ্গল কাঁধে ক্ষেত খামারে ছোটে কৃষক, গড়ে ওঠে গ্রামীণ অর্থনীতির ভিন্ন ভিত। দুবলা ঘাস, ধানের পাতা, বিভিন্ন আগাছায় যে শিশিরের অনুভব এবং হাঁটতে গেলে শরীরে মৃদু ঠান্ডা বাতাস অনুভব করা যাচ্ছে। উত্তরের কৃষি নির্ভর মানুষ শীতের আগমনী বার্তায় খোলে আয়ের নতুন পথ। মেটো পথে বেড়ে ওঠা খেজুর বৃক্ষে চলে রস উৎপাদনের প্রস্তুতি। চোখে চোখে ভাসে সমৃদ্ধির সোনালী স্বপ্ন। মাহবুব হোসেন, এখন নাটোর। শরতের আকাশ স্থির হতেই পঞ্চগড়ে দেখা মিলছে ভারত ও নেপাল সীমান্তে অবস্থিত মায়াবী কাঞ্চনজঙ্ঘা। মেঘমুক্ত খোলা আকাশের উত্তরে তাকালেই ধরা দেয় এই পর্বতশৃঙ্গ, যে কারণে প্রতি বছর অক্টোবর মাস শুরু হলেই কাঞ্চনজঙ্ঘার সৌন্দর্য উপভোগ করতে ভিড় জমান দর্শনার্থীরা। বিস্তারিত লুৎফর রহমানের প্রতিবেদনে। হিমালয় পর্বতমালার দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা। আকাশ মেঘমুক্ত থাকলে দূরপাহাড়ের এই সৌন্দর্য দেশের সর্বোত্তরের জেলা পঞ্চগড় থেকেও দেখা যায় অক্টোবর থেকে ডিসেম্বরে। যার মোহনীয় সৌন্দর্য উপভোগে প্রতি বছর এই সময়ে পঞ্চগড়ে ছুটে আসেন দর্শনার্থীরা। শরতের মেঘমুক্ত আকাশে কাঞ্চনজঙ্ঘার মোহনীয় সৌন্দর্য দর্শনার্থীদের চোখে যেমন স্বস্তি এনে দেয়, তেমনি হৃদয়ে আনে প্রশান্তিও। আমি প্রতিদিনই সকালবেলা ফজর নামাজের পর এটা দেখার জন্য আসি, তো একদিনও দেখতে পাইনি। আলহামদুলিল্লাহ আজকে দেখে খুবই ভালো লাগতেছে। দার্জিলিং থেকে একবার দেখছিলাম, মানে অনেক মেঘ ছিল, অল্প দেখা গেছে। নেক্সট টাইম যখন গেলাম তখনও দেখতে পারিনি, সিকিম থেকেও দেখতে পারিনি, তো আজকে নিজের দেশ থেকে দেখতে পারতেছি, এটা ভালো লাগতেছে। এটা আসলে দেখতে খুবই সুন্দর লাগতেছে, মনে হচ্ছে খুবই কাছে, এবং আপনার বরফগুলি সূর্যের আলো পড়ার পরে আপনার লাল হচ্ছে, সাদা হচ্ছে, হ্যাঁ গোল্ডেন কালার হচ্ছে, বিভিন্ন কালার দিচ্ছে। ট্রেন থেকেই ঠাকুরগাঁ পার হওয়ার পর থেকে এটা অনেক সুন্দর একটা ভিউ আমরা দেখতে পাইছি। যখন সূর্যটা উঠেনি তার আগেই অনেক সুন্দর ভিউ দেখা গেছে, লাল ছিল অনেকটা। সূর্যের আলো পড়ার সাথে সাথে এই পর্বতশৃঙ্গের বরফখণ্ড রং বদলায়, কখনো পোড়ামাটির বর্ণ, কখনো শ্বেতশুভ্র, যা দেখতে পর্যটক ও পাহাড় প্রেমীরা ছুটে আসেন পঞ্চগড়ে। আমাদের দেশে আবহাওয়া ওই দেশের নেপাল বা ইন্ডিয়ার আবহাওয়া মিলিয়ে তো কাঞ্চনজঙ্ঘার ভিউটা আসে। আমাদের আবহাওয়া ভালো, ওদের দেশের আবহাওয়া ভালো, যার কারণে আমরা আল্লাহর রহমতে আজকে দেখতে পারছি। যে এত সুন্দর একটা দৃশ্য, মানে আসলে না দেখলে, সচক্ষে না দেখলে আসলে বিশ্বাস করা যায় না যে এত সুন্দর একটা পাহাড় পর্বত শৃঙ্গগুলো যে আমরা বাংলাদেশ থেকে দেখতে পাচ্ছি। আনন্দে আত্মহারা আমরা, খুবই ভালো লাগছে, মানে ওভারঅল খুবই সুন্দর ছিল। রোদ যে সাইডে পড়তেছে সেই সাইডটা জলজল করতেছে, তো এটা দেখে আসলে খুবই আনন্দিত আমরা। তো আমার ওই একটা অনুভূতি যে সুন্দরবনে সবাই নাকি বাঘ দেখতে পান, সৌভাগ্য লাগে। তো কাঞ্চনজঙ্ঘা দেখার ব্যাপারটাও তাই আর কি। কাঞ্চনজঙ্ঘার দর্শন ঘিরে জমে ওঠে স্থানীয় পর্যটন শিল্প, যা এগিয়ে নিতে নানা পরিকল্পনার কথা জানান জেলা প্রশাসক। টুরিস্টদের জন্য আমরা ইতিমধ্যে একটি মোবাইল অ্যাপস আমরা তৈরি করেছি, যে অ্যাপসটিতে বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে টুরিস্টরা পঞ্চগড় জেলায় কোথায় যাবেন, কোথায় থাকবেন, কীভাবে আসবেন, এই সমস্ত তথ্য নিয়ে আমাদের এই পঞ্চগড় ট্যুর অ্যাপস তৈরি করা হয়েছে। জেলার সমতলের চা বাগান, বাংলামাথা 0 পয়েন্ট, মহারাজার দিঘি, ভিতরগড় দুর্গনগরী, মির্জাপুর শাহী মসজিদ ও বোধেশ্বরী পীঠ মন্দির সহ দর্শনীয় স্থানগুলো প্রকৃতিপ্রেমীদের কাছে টানে। লুৎফর রহমান, এখন পঞ্চগড়। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ইসরায়েল বিরোধী বিক্ষোভ করার এক সপ্তাহ পরেই ইসলামী রাজনৈতিক দল তেহরিকে লাব্বাইককে নিষিদ্ধ ঘোষণা করল পাকিস্তানের কেন্দ্রীয় সরকার। এই বিক্ষোভে পুলিশের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারায় অন্তত 5 জন। এরপরেই দলটি নিষিদ্ধের দাবি ওঠে। গেল বৃহস্পতিবার পাকিস্তানের মন্ত্রিসভায় সন্ত্রাস বিরোধী আইনের অধীনে ধর্মীয় ডানপন্থী এই দলটিকে নিষিদ্ধ করা হয়। পরে এক বিবৃতিতে সরকারের পক্ষ থেকে জানানো হয়, টিএলপি সন্ত্রাসী ও সহিংস কর্মকাণ্ডে জড়িত। তবে এই নিষেধাজ্ঞা প্রত্যাখ্যান করে দলটি অভিযোগ করেছে, কেন্দ্রীয় সরকার এই সিদ্ধান্ত অসাংবিধানিক, প্রতিশোধমূলক, অবৈধ এবং স্বৈরাচারী। গেল 4 বছরের মধ্যে দ্বিতীয়বারের মতো একটি ইসলামপন্থী দলকে নিষিদ্ধ করল পাকিস্তান সরকার। দেশের আইন ও গণতান্ত্রিক ধারায় পরিবর্তন সহ বেশ কিছু দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন পেরুর জেনজি বিক্ষোভকারীরা। তাদের প্রস্তাবিত দাবির মধ্যে অন্যতম কংগ্রেসের পরিবর্তন, আইন প্রণেতাদের পুনর্নির্বাচন ব্যবস্থার অবসান ঘটানো, দ্বিকক্ষীয় ব্যবস্থা বাতিল করা এবং গণভোটের অধিকার পুনরুদ্ধারের করা। একই সাথে সরকারের চাপ সত্ত্বেও বিক্ষোভ করার সাংবিধানিক অধিকার চেয়েছে তারা। এক সংবাদ সম্মেলনে জেনজিদের আন্দোলনের মুখপাত্র ঘোষণা দেন,
দেশটির তরুণ প্রজন্মের এই বিক্ষোভের সঙ্গে একাত্মতা জানিয়েছে পরিবহন চালক, ব্যবসায়ী সহ সাধারণ মানুষ। সরকারের সীমাহীন দুর্নীতি, আর্থিক কেলেঙ্কারি এবং অর্থনৈতিক অস্থিরতায় হতাশ দেশটির নাগরিকরা। রাশিয়ার বড় দুটি তেল কোম্পানির উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার জেরে বিশ্ববাজারে তেলের দাম আরও বাড়বে বলে ইঙ্গিত দিচ্ছেন বিশ্লেষকরা। যদিও এই নিষেধাজ্ঞায় মস্কোর উপর তেমন কোনো প্রভাব পড়বে না বলেও মত তাদের, কিন্তু ট্রাম্পের সিদ্ধান্তে ভুক্তভোগী হবে বিশ্বের জ্বালানি তেলের সরবরাহ ব্যবস্থা। নিষেধাজ্ঞার খেসারত দিতে হবে খোদ যুক্তরাষ্ট্রকেও। সতীর্থ কর্মকার জানাবেন বিস্তারিত। That they won't be on for long. We hope that the war will be settled. ইউক্রেনে যুদ্ধবন্ধে পুতিনের সঙ্গে আলোচনা ভেস্তে যাওয়ার রেশ কাটতে না কাটতেই রাশিয়ার বড় দুটি তেল কোম্পানি রসনেফট ও লুক অয়েলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন নাখোশ মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্পের এই সিদ্ধান্তের জেরে বিশ্ববাজারে তেলের দাম 1 লাফে বেড়েছে 4% বেশি। অন্যদিকে মস্কো থেকে তেল আমদানি বন্ধে নয়াদিল্লিকে ক্রমাগত চাপ দিয়ে যাচ্ছে ওয়াশিংটন। যদিও মার্কিন এই নিষেধাজ্ঞাকে অকার্যকর বলে দাবি করছে রুশ প্রেসিডেন্টের অফিস। পাশাপাশি যুদ্ধবন্ধে ইউক্রেনকে দেয়া শর্ত থেকে এক চুলো না নড়ার সিদ্ধান্ত মস্কোর। বিশ্বের মোট পরিশোধিত ও উত্তোলনকৃত তেলের 5% বেশি নিয়ন্ত্রণ করে রাশিয়ার ওই দুটি কোম্পানি। রাশিয়ার বাজেটের 1/4 আসে এই তেল ও গ্যাস থেকে। গেল বছরের তুলনায় চলতি বছর এই খাতে রাজস্ব আয় কমেছে 21%। কিন্তু এই আয় জ্বালানি রপ্তানির ওপর নির্ভর করে না। তেল গ্যাস উত্তোলন পরিশোধন বাবদ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান থেকে যে কর আদায় করা হয় সেটাই মস্কোর এই খাতে আয়ের প্রধান উৎস। তাই যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা নিয়ে রাশিয়ার দুশ্চিন্তার কোনো কারণ দেখছেন না বিশ্লেষকরা। বরং বিশ্লেষকদের দাবি, ট্রাম্পের এমন সিদ্ধান্তে সবার আগে পেট্রোলের দাম বাড়বে যুক্তরাষ্ট্রে। আর এমনটা হলে নিজ দেশে জনগণের আস্থা হারাবেন খোদ মার্কিন প্রেসিডেন্ট। বিশ্বে প্রতিদিন গড়ে 1.6 থেকে 1.7 মিলিয়ন ব্যারেল তেল সরবরাহ করে রাশিয়া। এখন মস্কোর ক্রেতারা যদি বিকল্প হিসেবে চীন থেকে তেল কেনা শুরু করে, সেটাও খুব একটা পছন্দ করবেন না ট্রাম্প। আর সরবরাহ পুনর্গঠনে যে সময় লাগবে তাতে বিশ্বজুড়ে তেলের ঘাটতি দেখা যাবে, আর অবশ্যম্ভাবীভাবে বাড়বে তেলের দাম। Как правило, это просто увеличиваются от подобных санкций издержки самой компании. Они вынуждены создавать целую цепочку посредников, как при продаже своей нефти, нефтепродуктов, так и для того, чтобы обратно деньги получить. বিশ্লেষকরা আরো বলছেন, নিষেধাজ্ঞার কারণে সংশ্লিষ্ট জ্বালানি প্রতিষ্ঠান থেকে তুলনামূলক কম কর পাবে মস্কো। তবে নিষেধাজ্ঞার কবলে পড়া রসনেফটের প্রধান শেয়ার হোল্ডার রুশ সরকার নিজেই। তাই বিশ্লেষকদের দাবি, এর জেরে কম লভ্যাংশ পেলেও মার্কিন নিষেধাজ্ঞার কারণে নাটকীয় কোনো ক্ষতির মুখে পড়বে না রাষ্ট্র কিংবা কোম্পানি। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। শেষ করছি এখন বাণিজ্য, তবে তার আগে শিরোনামগুলো জানাবো আরেকবার। 2027 থেকে প্রথম ও ষষ্ঠ শ্রেণীতে নতুন পাঠ্যক্রম চালুর পরিকল্পনা। আগে শিক্ষানীতি চূড়ান্ত না করলে ব্যর্থ হবার শঙ্কা। গাজীপুরে কর্তৃপক্ষের নাকের ডগায় কাটা হচ্ছে শাল গাছ। 2 দশকে অসাধু চক্রের হাতে 14% বন উজাড়। বৈধতা না পেয়ে লিবিয়া থেকে দেশে ফিরেছেন 309 বাংলাদেশি। সকাল 8:30টায় শাহজালাল বিমানবন্দরে অবতরণ। সুনামগঞ্জের শান্তিগঞ্জে পর্যটকবাহী বাস খাদে, মা মেয়ে নিহত। ভারতের হায়দ্রাবাদে চলন্ত বাসে আগুন, 12 জনের মৃত্যু। এবং প্রকৃতিতে শীতের আগমনী, উত্তরের জনপদে নতুন রূপে হেমন্তের সকাল। পঞ্চগড় থেকে কাঞ্চনজঙ্ঘা দর্শনে পর্যটকের ভিড়। এই ছিল এখন বাণিজ্য। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon ও ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।